Capillaries are sinusoid. The smallest arterioles branch into extensive networks of microscopic capillaries, whose wall consists of a single layer of endothelial cell sitting on a very thin basement membrane. তাহলে মোটা আর্টারিগুলো যেমন অ্যাওটা ডিভাইড হয়ে যাচ্ছে সরু আর্টারিতে, সরু আর্টারিগুলো আবার ডিভাইড হচ্ছে আর্টারিওলসে, আর্টারিওলসগুলো ডিভাইড হচ্ছে, আর্টারিওলসগুলি কি তৈরি করছে? ক্যাপিলারি তৈরি করছে। তো ক্যাপিলারিটা জানবো যে ক্যাপিলারি, এখানে দেখো আমরা কিন্তু জানি যে ব্লাড ভেসেলগুলোর তিনটে লেয়ার থাকে, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, টিউনিকা মিডিয়া আর টিউনিকা ইন্টিমা। কিন্তু আর ক্যাপিলারিসের ক্ষেত্রে কি থাকে? সিঙ্গেল লেয়ার, একটা, এটা ইম্পর্টেন্ট, এটা হাইলাইট করে নিও যে ক্যাপিলারি কনসিস্ট অফ এ সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল। একটা বেসমেন্টের উপরে, বেসমেন্ট মেমব্রেনের উপরে একটা সিঙ্গেল লেয়ার এন্ডোথেলিয়াল সেল থাকে। ক্যাপিলারি ওয়াল আর পারমিয়েবল টু ওয়াটার অ্যান্ড আদার small molecule, but blood cell and large molecules such as plasma protein are normally too large to pass through. ক্যাপিলারি ওয়ালগুলো কেন পাতলা বানাতে গেল উপরাল আমাদের? কারণ আলটিমেটলি রক্ত কোষে কোষে রক্তকে পৌঁছাতে হবে, কারণ কোষে কোষে খাবার এবং অক্সিজেন পৌঁছে দিতে হবে। তো ক্যাপিলারি হচ্ছে একদম শেষ, যেখানে হার্ট থেকে যখন ব্লাডটা বেরোলো, আর্টারি, মোটা আর্টারি থেকে সরু আর্টারি, সরু আর্টারি থেকে আর্টারিওলস, আর্টারিওলস থেকে ক্যাপিলারিতে পরিণত হলো এবং ক্যাপিলারি হচ্ছে কোষে পৌঁছায়। তো এবং ক্যাপিলারি যদি মোটা হয়, তিনটে লেয়ার থাকে, সহজে যদি পারমিয়েবল না হয়, এপার থেকে ওপার যদি ব্লাড না যেতে পারে, তাহলে কি লাভ? সেজন্য ক্যাপিলারি গুলোকে পাতলা বানিয়ে দিয়েছে উপরওয়ালা। তো সেই জন্য ক্যাপিলারি দিয়ে কিন্তু তোমার নিউট্রিয়েন্ট চলে যায়, জল চলে যায়, কিন্তু আরবিসি কিন্তু যায় না। আরবিসি অলওয়েজ কোথায় থাকে? ব্লাড ভেসেলস এর মধ্যে থাকে, ক্যাপিলারি ভেতরে থাকে। আরেকটা জিনিস, নট অনলি আরবিসি, আরেকটা কি? প্লাজমা প্রোটিন, ভেরি ইম্পর্টেন্ট। প্লাজমা প্রোটিন কখনোই ব্লাড ভেসেল ছেড়ে টিস্যুতে যায় না। কেন প্লাজমা প্রোটিন কেন যেতে পারে না? কারণ প্লাজমা প্রোটিন ক্যাপিলারিতে যে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র যে তোমার ছিদ্র থাকে, সেটা দিয়ে প্লাজমা প্রোটিনের অণুগুলো বড় যেতে পারে না, আর যাওয়া উচিতও না। প্লাজমা প্রোটিন যদি ক্যাপিলারি থেকে বেরিয়ে টিস্যুতে চলে যায়, তাহলে কি সমস্যা হবে বলতে পারবে? বলতে পারবে? প্লাজমা প্রোটিন যদি ক্যাপিলারি ছেড়ে চলে যায়, বাইরে চলে আসে টিস্যু ফ্লুইডে, কি সমস্যা হতে পারে? সমস্যা অবশ্যই একটা হবে, সেটা হচ্ছে আমরা অসমোটিক প্রেসারের ব্যাপারে পড়েছিলাম, মনে আছে? এই যে ব্লাড ভেসেল থেকে টিস্যু ফ্লুইড, তোমার প্লাজমাটা খাওয়ার নিয়ে কোষের মধ্যে চলে গেল, বেরিয়ে ক্যাপিলারি থেকে বেরিয়ে চলে গেল, আবার কিছুক্ষণ পর কিন্তু ফিরে আসে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডটাকে। অক্সিজেন তো সেই আরবিসি ট্রান্সফার করে দিচ্ছে, নিউট্রিয়েন্ট, মেইনলি নিউট্রিয়েন্ট গুলোকে নিয়ে যাওয়ার জন্য প্লাজমা হচ্ছে টিস্যু ফ্লুইডে ঢুকে পড়ে। যেমন বন্যা হয়, ঠিক নদী থেকে একদম বন্যা, ওই জলটা সেই গ্রামে ঢুকে পড়লো, ঠিক সেরকম ক্যাপিলারি যদি সেই নদীটা হয়, জল হচ্ছে প্লাজমা, হচ্ছে সেই জল, বন্যার জল, আর সেই গ্রামের সাথে তুলনা করলাম, সেটা হচ্ছে টিস্যু। তাহলে সেই জলটা কি করলো? সেই প্লাজমা ফ্লুইডটা নিউট্রিয়েন্ট গুলোকে নিয়ে ঢুকে পড়লো টিস্যুতে, দিয়ে দিল নিউট্রিয়েন্ট। সেখান থেকে টক্সিক পদার্থ যেমন ইউরিয়া, ক্রিয়েটিনাইন, সেগুলোকে নিয়ে কিন্তু সে আবার ক্যাপিলারিতে ফিরে আসে। ফিরে না আসলে কি হতো? ফুলে যেত না টিস্যুগুলো, ইডিমা হতো, শরীর ফুলে যায়। কেন? এই যে কিডনি পেশেন্টদের, কেন? তাদের প্লাজমা প্রোটিন থাকে না। প্লাজমা প্রোটিন তাদের কিডনি দিয়ে সব পেরিয়ে যায়, পেচ্ছাপের মাধ্যমে প্লাজমা প্রোটিন বেরিয়ে যায়। প্লাজমা প্রোটিন অসমোটিক প্রেসার মেনটেন করে, এক্ষেত্রে অসমোটিক প্রেসার মেনটেন হচ্ছে না। প্লাজমা প্রোটিন ভেরি ইম্পর্টেন্ট। প্লাজমা প্রোটিন যদি ক্যাপিলারিতে বা ক্যাপিলারি কি ব্লাড ভেসেলে না থাকে, তাহলে যে ফ্লুইডটা যাবে টিস্যুতে, সে আর ফিরে আসবে না। ফিরে না আসলে ব্লাড ভলিউম কমে যাবে, সমস্ত জল টিস্যুতে জমে থাকবে, শরীর যাবে ফুলে, বিভিন্ন সমস্যা। Nutrient and oxygen transfer across the capillary wall into the interstitial fluid and from there into the cell. Metabolic waste from the cell diffuse into bloodstream and are carried away in the blood. ওই যে মেটাবলিক ওয়েস্ট, কোষ নিউট্রিয়েন্ট নিয়ে নিল, অক্সিজেন নিয়ে নিল, খাবার তৈরি করলো, খাবার তৈরি করে খেয়ে নিল, যে ওয়েস্ট সেটা আবার সে ক্যাপিলারিতে ঢুকিয়ে দিল ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মাধ্যমে। যা, এবার তুই নিয়ে যা, এটাকে বের কর। ওয়েস্টটা কোথা দিয়ে বের হয়? এই যে টিস্যুর যে ওয়েস্ট, সেটা কোথা থেকে বের হয় বলো? আমরা ছবি দিলাম, দেখো গ্রুপে। ওয়েস্ট, টিস্যুতে কি কি ওয়েস্ট, টিস্যু থেকে কি কি ওয়েস্ট আমাদের রক্তে মেশে? এক হচ্ছে কার্বন ডাই অক্সাইড, দুই হচ্ছে মেটাবলিক টক্সিক প্রোডাক্ট যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন। তো কার্বন ডাই অক্সাইড স্যার ফুসফুসের মাধ্যমে বেরিয়ে আসে, আর মেটাবলিক আরো যে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো ইউরিয়া, ক্রিয়েটিনিন, সেটা কোথা দিয়ে বের হয়? হলো ইউরিনের মাধ্যমে। ভেরি গুড প্রিয়াঙ্কা, ইউরিনের মাধ্যমে। দেখো আমি গ্রুপে একটা ছবি দিয়েছি,
আর্টারি দিয়ে লাল লাল আরবিসি গুলো সুন্দরভাবে এলো, যেই আরবিসি থেকে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টটা ক্যাপিলারি থেকে, এটা কিন্তু ক্যাপিলারি, হ্যাঁ এখান থেকে মোটা মনে হচ্ছে, আর্টারিটা মোটা আর্টারি নয়, ক্যাপিলারিটাকে জুম করে দেখানো হয়েছে। তো যেই আরবিসি থেকে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টটা বেরিয়ে গেল, সেই ক্যাপিলারিটাই কিন্তু ভেনিউলস ফর্ম করলো। তাহলে ব্লাড কিন্তু একমুখী প্রবাহ, আর্টারি আর ভেনের মধ্যে কোনো যে কানেকশন নেই এটা কিন্তু একদম মাথায় না, আর্টারিটাই কিন্তু ভেনে পরিণত হচ্ছে। আরবিসি থেকে যে অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, নিউট্রিয়েন্ট বেরিয়ে যাচ্ছে, এবং এই আরবিসিতে যখন আবার কার্বন ডাই অক্সাইড এবং ওয়েস্ট প্রোডাক্ট ঢুকে যাচ্ছে, সেটাই আবার পরিণত হয়ে যাচ্ছে কিসে? ভেনিউলস। ঠিক আছে, একমুখী প্রবাহ। তারপরে দেখো কি লেখা আছে, metabolic waste from the cell diffuse into the bloodstream and are carried away the blood with the exception of those on the skin surface and the cornea of the eye. All body cell lie close to the capillary. বলছে প্রত্যেকটা শরীরের কোষ ক্যাপিলারির সাথে, মানে ক্যাপিলারির পাশাপাশি অবস্থান করে, কারণ তাদেরকে ক্যাপিলারি থেকে তো খাবার নিতে হবে, অক্সিজেন নিতে হবে। এক্সেপশন আছে, দু জায়গার কোষ কোনো রকম ক্যাপিলারি সাপ্লাই নেই, কোনো রকম ব্লাড সাপ্লাই নেই। একটা হচ্ছে কর্নিয়া, আর একটা হচ্ছে স্কিনের উপরিভাগ। দেখো আমাদের চোখের যে কর্নিয়াটা আছে না, সেখানে জানো তো কোনো রকম ক্যাপিলারি নেই। পরীক্ষা যদি কোশ্চেন থাকে বা তোমাকে এটা যদি, যদিও এটা কিন্তু অনেক সময় জিকেতেও জিজ্ঞেস করা হয়, আমাদের বডির কোন কোষে কোনো রকম অক্সিজেন সাপ্লাইয়ের জন্য ক্যাপিলারি নেই? কর্নিয়া। তাহলে কর্নিয়া অক্সিজেন কোথা থেকে পায়? কর্নিয়ার সেলগুলো, প্রিয়াঙ্কা বলো। ডাইরেক্ট বাতাস থেকে। কর্নিয়া তো বাইরে, স্ক্লেরার উপরের যে লেয়ারটা, তোমাদের চোখ পড়িয়েছে, এনটিএস এর চোখ পড়িয়েছে? পড়ে, ঠিক আছে, আমি যখন পড়াবো ডিটেলস খুব সুন্দর করে চোখটা পড়িয়ে দেবো, চোখ কি সবই পড়াবো সুন্দর করে। তো চোখের কর্নিয়া ডাইরেক্ট বাতাসের থেকে অক্সিজেন নেয়। আর স্কিন, তুমি দেখো না নিজের স্কিনের উপরি ভাগটায় তাকাও তো, উপরি ভাগটা একদম স্কিনের একদম উপরের লেয়ারটা, সেখানেও কিন্তু কোনো রকম ক্যাপিলারি নেই। তাহলে স্যার সেইখানকার কোষগুলো কোথা থেকে অক্সিজেন নেয়? ডাইরেক্ট বাতাস থেকে অক্সিজেন নেয়। ঠিক আছে, এগুলো এক্সেপশন, হাল করে নিও। তারপর বলছে অন এভারেজ ক্যাপিলারিজ আর বিটুইন 3 and 4 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। ক্যাপিলারি ডায়ামিটার কত হয়? এই যে এত কিছু বললাম, ক্যাপিলারি নাকি আলটিমেটলি কোষে গিয়ে অক্সিজেন এবং খাবার দেয়, তো এই যে সূক্ষ্ম ক্যাপিলারি ডায়ামিটার কত? বিটুইন 3 and 4 মাইক্রোমিটার, অ্যাবাউট হাফ দ্য ডায়ামিটার অফ এরিথ্রোসাইট। একটা আরবিসির হাফ ডায়ামিটার, আরবিসির ডায়ামিটার কত ছিল? 7 মাইক্রোমিটার। ভেরি গুড, 7। আরবিসির অর্ধেক। তাহলে ভাবো এত সূক্ষ্ম একটা আরবিসিকে তো খালি চোখে দেখাই যায় না। কখনো আমাদের অনেক সময় অনেকবার কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, রক্ত দেখেছি লাল, কিন্তু আরবিসি কখনো আমরা খালি চোখে দেখতে পাই না। সেই আরবিসির নাকি হাফ, তা বোঝো এবার ক্যাপিলারি কিরকম সাইজ। তারপর বলছে এখানে অ্যাবাউট হাফ অফ দ্য ডায়ামিটার হলো হুইচ মাস্ট দেয়ারফর বেন্ড অ্যান্ড ফোল্ড টু স্কুইজ থ্রু। যে কারণে এই যে হাফ হওয়ার জন্য এরিথ্রোসাইট গুলো কি হয়, স্কুইজ করে যায়, বেন্ড হয়ে ঢুকে যায়। যেহেতু ইলাস্টিসিটি আছে, আরবিসির একটা এই ধর্মটা আছে, ইলাস্টিসিটি ধর্মটা, সেজন্য সে স্কুইজ করে ঢুকে যেতে পারে। In certain places, including the liver and bone marrow, the capillaries are significantly wider and leakier than normal. Leakier মানে লিক করে। লিক না করলে তো হবে না, ক্যাপিলারি যদি লিক না করে, ক্যাপিলারি থেকে নিউট্রিয়েন্ট বেরোতে পারবে না, ক্যাপিলারি থেকে অক্সিজেনও বেরোতে পারবে না। তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় সব থেকে বড় ক্যাপিলারি কোথায় দেখা যায়, সব থেকে বড় ক্যাপিলারি দেখা যায় লিভারে, আর কোথায়? বোন ম্যারোতে। আর এই ক্যাপিলারি গুলোর বৈশিষ্ট্য কিরকম হয়? এই ক্যাপিলারি গুলো স্যার কম্পারেটিভলি ওয়াইডার হয়। যেমন আমরা জানি স্যার 3 থেকে 4 মাইক্রোমিটার ডায়ামিটার হয় সাধারণত, কিন্তু স্যার এখানকার ক্যাপিলারি গুলো একটু ওয়াইডার হয় কম্পারেটিভলি। আর একটা ধর্ম আছে এদের, একটা বৈশিষ্ট্য আছে, এরা খুব লিকিয়ার, খুব সহজেই লিক করে। ছবি দিচ্ছি দেখো, বোন ম্যারো এবং লিভারের ক্যাপিলারি কেমন হয়। এগুলো জরুরি, এই জন্যই আমি দেখো খুব কম জিনিসই আমি বাদ দিচ্ছি এখান থেকে, যেগুলো জরুরি আমি সবই পড়াচ্ছি। ডাউনলোড করা আছে আমার, পাঠাচ্ছি দেখো। দেখো লিভারের ক্যাপিলারি এবং বোন ম্যারোর ক্যাপিলারি পেয়েছো ছবি? এই ক্যাপিলারি গুলোকে আরো জুম আউট করে যদি দেখা হয়, সরি জুম ইন করে যদি দেখা হয়, তাহলে সেটাকে দেখতে এই রকম লাগবে। কিরকম লাগবে? এখন যে ছবিটা পাঠালাম সেটাই তোমরা ওপেন করে নাও, একদম নিচেরটা দেখো, এগুলো নিচেরটা দেখতে কেমন মনে হচ্ছে না? এর মধ্যে অনেকগুলো ফুটো আছে। এই ফুটো থাকার জন্যই এরা ইজিলি লিকিয়ার, বলছে না লিকিয়ার, ওরা লিক করে। আর এই রকম মানে বড় বড় ফুটো যুক্ত ক্যাপিলারিকে সাইনুসয়েড বলে। বোঝা গেল সাইনুসয়েড কি?
comparatively wider and leakier than normal capillary is called sinusoid. দেখো পরের লাইনটাই বলবে these capillary are called sinusoid because their wall are incomplete. দেখো মনে হচ্ছে না ইনকমপ্লিট? আমি সবার শেষে যে ছবিটা দিয়েছি সেটা খোলো এবং সবার নিচের ছবিটা দেখো, মনে হচ্ছে না ইনকমপ্লিট ওয়াল গুলো ক্যাপিলারির, এখানে ফুটো ওখানে ফুটো। এইগুলো থাকার জন্য একে বলা হচ্ছে সাইনুসয়েড। their lumen is much larger than average. তো বললামই blood flows through them more slowly under low pressure and can come directly into contact with the cell outside the sinusoid wall. এগুলো থাকার এই যে এরকম বৈশিষ্ট্যের ক্যাপিলারি থাকার সুবিধা কি, খুব সহজেই ক্যাপিলারি থেকে খাবারগুলো বেরিয়ে আসতে পারে, খুব সহজেই অক্সিজেন বেরিয়ে আসতে পারে। These allow much faster exchange of substance. এটার জন্য কি, এটা কি এরকম সুবিধা থাকার জন্য কি হয়, খুব তাড়াতাড়ি এক্সচেঞ্জ হয়, তাড়াতাড়ি অক্সিজেন বেরিয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড ঢুকে গেল, তাড়াতাড়ি খাবারটা বেরিয়ে গেল, নিউট্রিয়েন্ট ওয়েস্ট প্রোডাক্ট ঢুকে গেল ক্যাপিলারিতে। ফর এক্সাম্পল ইন দ্য লিভার where capillary diameter is around 170 মাইক্রোমিটার। তাহলে আমরা একটা নরমাল ক্যাপিলারি কত পড়েছিলাম একটু আগে? 3 and 4 বিটুইন, ইন বিটুইন 3 and 4, 3 থেকে 4 মাইক্রোমিটারের মাঝে। আর এখানে দেখো 170, কত বড়। The slow blood flow through these wide and leaky sinusoid allow the liver to adjust the composition of blood arriving from the gastrointestinal tract. কেন এখানে স্লো ব্লাড ফ্লো হয়? স্লো ব্লাড ফ্লো দেখো, স্লো যদি না হয় না, কারণ খুব স্পিডে যদি ব্লাড এখান থেকে বেরিয়ে যায় এক্সচেঞ্জ ঠিকঠাক হবে না। তারপর আমাদের লিভার থেকে কি বেরোয়? লিভার থেকে বলো বলো এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক থেকে ব্লাড লিভারে আসে। লিভার হচ্ছে আমাদের সব থেকে বড় অর্গান, বলছে না এখানে লিভার অ্যাডজাস্ট দ্য কম্পোজিশন অফ ব্লাড অ্যারাইভিং ফ্রম দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তোমাদেরকে যখন আমি জিআই সিস্টেমটা পড়াবো, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, তখন তোমরা এটা ডিটেলসে বুঝতে পারবে যে এই যে জিআই ট্র্যাক্ট থেকে ব্লাড লিভারে আসে, হ্যাঁ, পোর্টাল সার্কুলেশন বলে এটাকে। তো এটা এসে লিভারে এসে অ্যাডজাস্ট হয়, অ্যাডজাস্ট হওয়ার জন্যই এখানে ওয়াইডার আর লিকি সাইনুসয়েড থাকে। সাম ক্যাপিলারিজ আর লেস পোরাস দ্যান এভারেজ। পোরাস বলতে, পোর বলতে ছিদ্র, কিছু কিছু ক্যাপিলারিতে কম ছিদ্র থাকে অন্যান্য ক্যাপিলারি থেকে। ক্যাপিলারি বেডস ইন লার্জ পার্ট of the brain and in the spinal cord are significantly less permeable than most to restrict movement of solute and water in and out of delicate neural tissue. This is so called blood brain barrier. এটা ঠিক উল্টোটা, আমরা লিভারে যা দেখেছি ব্রেনে কিরকম ক্যাপিলারি দেখা যায়, ঠিক উল্টোটা। লিভারে কি দেখেছি, ওয়াইডার থাকবে, লিকিয়ার থাকবে, খুব সহজেই ক্যাপিলারি থেকে ব্লাড বেরিয়ে যেতে পারবে। কিন্তু ব্রেনে কি দেখা যায়, ব্রেন এবং স্পাইনাল কর্ডে ক্যাপিলারি গুলো লেস পোরাস। তাহলে এটা একটা কোশ্চেন হয়ে গেল, লেস পোরাস ক্যাপিলারি কোথায় দেখা যায়? ব্রেন স্পাইনাল কর্ড। মোর পোরাস লিভার, বোন ম্যারো। কেন? এই যে লেস পারমিয়েবল ব্রেনের ক্যাপিলারি স্যার কেন লেস পারমিয়েবল হতে গেল? ব্রেনে কি স্যার ব্রেনের কোষের কি খাবারের প্রয়োজন নেই? আছে, অবশ্যই। ব্রেনের যে তোমার এই যে ক্যাপিলারি গুলো মোস্ট পারমিয়েবল না হওয়ার অনেক কারণ আছে। কারণ ব্রেন হচ্ছে, ব্রেনকে আমাদের বডি সবসময় একটা দেখো সব থেকে মেজর সিকিউরিটি কিন্তু ব্রেনকে দিয়েছে। কারণ আমাদের মাথার যে খুলি সেটা কিন্তু সব থেকে বেশি শক্ত, বহুত শক্ত কিন্তু। মাথার খুলির ভেতরে একদম ব্রেনটাকে রাখা হচ্ছে, একদম প্রোটেক্ট। মাথায় আমাদের কত জোরে ব্যথা খাই, কিন্তু কোনোদিনও ব্রেনে আমাদের সেরকম হয় না। হ্যাঁ, তো যেমন আমাদের হার্টও খুব জরুরি, সেজন্য বুকের পাঁজরের মাঝে রাখা আছে। তো ব্রেনটা, তো ব্রেনে আমরা যদি কিছু সেরকম কিছু খেয়ে নিই উল্টো পাল্টা, সেটা যেন খুব সহজেই ব্রেনে না যেতে পারে। তো সেই জন্য এই যে ক্যাপিলারি গুলো লেস পারমিয়েবল, তো এটাকে বলা হয় কি, ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ব্লাডের থেকে ব্রেনে যাওয়ার একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে। দাঁড়াও ছবি দিচ্ছে, বুঝতে পারবে। ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা হচ্ছে আমাদের ব্রেনকে প্রোটেক্ট করে। ব্লাড ব্রেন ব্যারিয়ার সবকিছুকে ব্রেনে যেতে দেয় না, আটকে দেয় না, ব্রেনে যেতে দেবো না। দেখো ছবি গেছে গ্রুপে, ব্লাড ব্রেন ব্যারিয়ারের। দেখো শুধু গ্লুকোজটা ইজিলি যেতে পারে, কারণ ব্রেনের ফেভারিট খাবার কি? গ্লুকোজ।
ব্লাড ব্রেন ব্যারিয়ার যদি না থাকতো আমরা যে ওষুধগুলো খাই সাধারণত অ্যালোপ্যাথিক অনেক ওষুধই খাই, অনেক ওষুধই রেস্ট্রিক্ট হয়ে যেত, খাওয়া যেত না, কারণ কি সেগুলো ব্রেনে গেলে ক্ষতি করতে পারে। ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকার জন্য আমরা আমাদের অনেক ওষুধ আমরা নিশ্চিন্তে খেতে পারি। আমরা জানি যে ওষুধটা ব্রেনে ক্ষতি করে কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে যেতে পারবে না, ঠিক আছে? তাহলে ক্যাপিলারি আর সাইনোসয়েড খুব জরুরি টপিক ছিল, হয়ে গেল আমাদের। আর ক্যাপিলারি রিফিল টাইম দরকার নেই, কিছুই না। তোমার কোনো একটা বডি পার্টে আমি চেপে দিলাম আঙ্গুল দিয়ে, আঙ্গুলটা তুলে নিলাম, চেপে দিলে কি হবে, সেখানকার ব্লাড গুলো ছড়িয়ে গেল, ছেড়ে দিলাম ব্লাডটা আবার সেই জায়গায় চলে এলো, সেটাকে বলে ক্যাপিলারি রিফিল টাইম। যে পড়ে নেবে একবার, অত জরুরি না। এবার চলে আসো ভেইন অ্যান্ড ভেনিউলস। তাহলে আমরা আজ কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ছি, কার্ডিও ভাস্কুলার সিস্টেম, কার্ডিও মানে হার্ট, ভাস্কুলার মানে ভেসেল, ভেসেল মানে কি রক্তবাহ। তো হার্ট আমরা পরে পড়বো, তার আগে আমরা ভেসেল পড়ছিলাম। ভেসেল রক্তবাহের মধ্যে মেইনলি আমরা দেখেছি রক্তবাহকে ভাগ করা হয় ধমনী এবং আর্টারিতে। ধমনী আর্টারি একই জিনিস, ধমনী এবং শিরায়। তো ধমনী আমাদের পড়া হয়ে গেছে, ধমনী, মোটা ধমনী, পাতলা ধমনী, একদম পাতলা সরু ধমনী যেটা হচ্ছে ক্যাপিলারি, পড়া হয়ে গেছে। এবার আমরা পড়বো শিরা। শিরাকে কি বলে? ভেইন, তাই তো? ভেইনস অ্যান্ড ভেনিউলস, ওখানে ছিল আর্টারি অ্যান্ড আর্টারিওলস, কম্পেয়ার করে করে পড়তে হবে। ক্যাপিলারিজ কনভার্জ টু ফর্ম টাইনি ভেনিউলস, একদম ঠিক বলছে। ক্যাপিলারি গুলো ভেনিউলস এর সাথে মিলিত হয়, হয় কি না? ক্যাপিলারিটাই তো ভেন ফর্ম করছে, ওটাই এখানে বলছে যে ক্যাপিলারি কনভার্স টু ফর্ম ভেনিউলস, যেটা ছবিটা দিয়েছিলাম গ্রুপে। হ্যাঁ, এই ছবিটা দাঁড়াও দেখাচ্ছি, এটা কথা বলছি আমি। দেখো ক্যাপিলারিটা কিভাবে ভেনিউলস ফর্ম করে। বলছে ব্লাড প্রেশার ড্রপ সিগনিফিকেন্টলি ইন দ্য ক্যাপিলারি বেড, সো ব্লাড ট্রাভেলস থ্রু দ্য ভেনাস সিস্টেম অ্যাট লো প্রেশার। অবশ্যই বলছে এখানে ভেনে যে ব্লাড, ভেনের মধ্যে যে ব্লাডটা থাকে সেই ব্লাডের ব্লাড প্রেশারটা বেশি হয় না কম হয় কম্পারেটিভলি আর্টারির তুলনায়? কে বলতে পারবে? কম হয়। তুমি দেখো না, সেই হার্ট যখন পাম্প করেছিল ব্লাড, তখন সব থেকে বেশি ব্লাডের প্রেশার হবে, তখন সেই ব্লাডটা তো আর্টারিতে গেল, আর্টারি থেকে গিয়ে আর্টারিওলসে গিয়ে ক্যাপিলারি থেকে গিয়ে ক্যাপিলারি থেকে খাবারটা ছড়িয়ে গেল কোষে, কোষ থেকে ওয়েস্ট এলো, তারপর ভেনিউলস পাম্প করলো। সেই হার্ট কখন পাম্প করেছিল ব্লাডটা, ভেনিউলস ফর্ম করতে করতে ওর প্রেশার লো হয়ে যায়। তো অলওয়েজ ভেনাস প্রেশার কিন্তু লো হয়, যে কারণে কোনো ভেন যদি কেটে যায় ফিনকি দিয়ে ব্লাড বেরোয় না, আর্টারি যদি কেটে যায় দেখবেন দূরে ছিটকে গিয়ে রক্ত পড়বে, লাল টকটক রক্ত। Because they do not have to withstand high blood pressure, venous wall are thinner than arterial wall. সেজন্য ভেনাসে যেহেতু ভেনের মধ্যে ব্লাডের প্রেশার থাকে না, তো উপরওয়ালা যখন ভেন বানিয়েছে বলছে ঠিক আছে ভেনের হচ্ছে তোমার ওই ওয়াল গুলো তো মোটা না করলেও হবে। অলদো যদিও দে হ্যাভ সেম 3 লেয়ার অফ টিস্যু, বলছে 3টে লেয়ার, যেমন আর্টারিতে 3টে লেয়ার থাকে ভেনের মধ্যেও থাকে, কিন্তু এই 3টে লেয়ার থাকলে কি হবে, পাতলা পাতলা 3টে লেয়ার। সাম লার্জ ভেইন পজেস ভাল্ভ হুইচ প্রিভেন্ট ব্যাক ফ্লো অফ দ্য ব্লাড। এটা খুব জরুরি কথা এখানে লেখা আছে, যে কিছু কিছু মোটা মোটা ভেনের মধ্যে ভাল্ভ দেখা যায়, কিন্তু আর্টারিতে কি ভাল্ভ দেখা যায়? মোটা মোটা আর্টারিতে কোনোদিনই না, আর্টারিতে ভাল্ভ থাকে না, ভেনে থাকে, তাও সব ভেনে না, মোটা মোটা ভেনে। আমরা দেখবো কোন ভেনে থাকে। দে আর ফর্ম বাই এ ফোল্ড অফ টিউনিকা ইন্টিমা। আমরা পড়েছিলাম না যে ব্লাড ভেসেলস এর যে লেয়ার থাকে ভেতরেটা টিউনিকা ইন্টিমা, তো এই যে ভাল্ভ গুলো তৈরি হয় টিউনিকা ইন্টিমা ভাঁজ হয়ে। দ্য কাস্প, কাস্প আর কাস্প বলতে কি, দেখো তোমাদের বইতে ছবি আছে তো 5.3 ছবি পেয়েছো, ভাল্ভ ওপেন আর ভাল্ভ ক্লোজড। তো এই যে ভাল্ভ গুলো এগুলো হচ্ছে ভেনের ভাল্ভ, মোটা ভেনের ভাল্ভ। তো এই যে দুটো পাতার মতো দুদিক থেকে খুলে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো এক একটাকে কাস্প বলা হচ্ছে। হার্টে যেমন ভাল্ভ তোমরা পড়েছিলে সেরকম সেম টু সেম দেখতে। এটা দেওয়ার কারণ আছে, উপরওয়ালা এমনি এমনি দেয়নি ভেনের মধ্যে, পাবে কিছুটা তোমরা পড়েছিলে ক্লাস 9 এর 3rd চ্যাপ্টারে কোচিং নেওয়ার সময়। তো সেমি লিউনার বা হাল্ফ মুন ইন শেপ উইথ দ্য কনকেভ কাপ শেপ ফেসিং টুয়ার্ড দ্য হার্ট। তাহলে এই যে ভাল্বগুলো রয়েছে কনকেভ শেপ ফেসিং টুয়ার্ড দ্য হার্ট, কোন দিকে মুখ করে আছে? হার্টের দিকে। হার্টের দিকে মানে কি উপরের দিকে, হার্ট কোন দিকে? উপরে থাকে। আর এই ভেন জানো এই কোনগুলো ভেনের কথা বলা হয়েছে? মেনলি আমাদের পায়ের ভেনের কথা বলা হচ্ছে, পায়ের মোটা মোটা ভেনের কথা বলা হচ্ছে। এই ভাল্ব না থাকলে কি সমস্যা জানো, এই যে হার্ট যে পাম্প করে দিচ্ছে ব্লাডটা তো খুব সহজেই ওপর থেকে পায়ে নেমে যায়, কিন্তু পায়ে তো কোনো পাম্পিং মেশিন নেই, পায়ের ব্লাডটাকে তো হাঁটে যেতে হবে, তাই না? পায়ের ব্লাড কাটে যেতে হবে, তো পায়ে তো কোনো পাম্পিং মেশিন নেই, তাহলে ব্লাডটা উঠবে কি করে? পায়ের ব্লাডটা হার্টে উঠবে কি করে? আমরা দাঁড়িয়ে থাকলেও তো উঠে যায়। এই ভাল্ব হেল্প করে, পায়ের মাংসপেশি হেল্প করে, এইভাবেই কিন্তু ওঠে। নামা সোজা ব্লাডটা উপরে ওঠা কঠিন, সেই জন্যই দেখো উপরে বুদ্ধি করে এগুলো দিয়েছে।
দেখো বলছে কি বলছে, so that any backflow fill the valve cast pushing their edges together and blocking the vessel. Valve are abundant in vein of the limb. এই সমস্ত ভালভ সব থেকে বেশি দেখা যায় লিম্বের ভেন। লিম্ব বলতে কি, হাত পায়ের কথা বলা হচ্ছে, মেনলি পা। স্পেশালি দ্য লোয়ার লিম্ব হোয়ার ব্লাড মাস্ট ট্রাভেল এ কনসিডারেবল ডিস্টেন্স এগেইনস্ট গ্র্যাভিটি, কারণ আমাদের গ্র্যাভিটির এগেইনস্টে ব্লাডটাকে উপরে উঠতে হচ্ছে। When the individual is standing, there are none in vein in the thorax, abdomen, head, neck, valve and skeletal muscle pump. বলছে যে থোরাক্স মানে আমাদের বুকের, অ্যাবডোমেন পেটের, হেড নেকের ভেনে থাকে না, কিন্তু ভালভ হচ্ছে তোমার এগুলোতে থাকে, লিম্বে, পায়ে। and skeletal muscle pump ensure one way flow back to the heart. দাঁড়াও, এবার একটা ছবি দেবো, সেটা দেখলে বুঝতে পারবে যে এই ভালভ থাকায় সুবিধাটা কি হয়, ব্লাড কি করে উপরে ওঠে। দেখো আমি একটা ছবি দিয়েছি, জুম করে দেখো। বাঁদিকের ছবিটায় লোকটা চুপচাপ দাঁড়িয়ে আছে, মাংসপেশির কোনো সংকোচন হয়নি। ডান দিকের ছবিটা কি দেখলাম, পাটা একটু উঁচু করেছে, মাংসপেশিগুলো কি করেছে, প্রেসার দিয়েছে। প্রেসার দিলে কি হবে, রক্ত উপরের দিকে উঠবে, উঠবে তো। হালকা পাটা উঁচু করলাম, প্রেসার দিলে রক্তটা কিছুক্ষণ উপরে উঠলো কিছুটা। আবার পাটাকে যদি রেখে দিই তাহলে ব্লাডটা আবার নেমে যাবে না? উঠালাম কষ্ট করে, আবার নেমে গেল, আবার উঠালাম, আবার নেমে গেল। তাই এমনটা যেন না হয় সেজন্য মাঝে মাঝে ভালভ দিয়ে দিয়েছে। তাহলে ভালভ দিলে কি হবে, কিছুটা উঠলো, আবার নামার সময় ভালভ দিয়ে আটকে যাবে, আবার কিছুটা উঠবে, ভালভ দিয়ে আবার আটকে যাবে। এই জন্যই ভালভটা দেওয়া। ভালভটা না দিলে একবারেই ব্লাড নেমে পড়ে থাকবে। ভালভটা যদি, এই যে ভালভটা যেন খারাপ হলে একটা রোগ হয়, ভেরিকোজ ভেন, ভালভটা খারাপ হলে একটা রোগ হয়। ভেরিকোজ ভেনের পেশেন্ট দেখেছো কখনো? গ্রুপে ছবি দিচ্ছি, আশা করি দেখেছো। আজকে বুঝতে পারবে যে সেটা কেন হয়। ভেরিকোজ ভেন, দাঁড়াও দেখাচ্ছি। যারা অনেক সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ করে, যেমন কন্ট্রাক্টর, এদের হয় ট্রাফিক পুলিশ, এদের হয় ভেরিকোজ ভেন বেশিরভাগ, ভালভ খারাপ হয়ে যাওয়ার জন্য। শুধু ভালভের জন্য হয়, আদার্স কোনো কারণ নেই। দেখো একটা পেশেন্টের ছবি দিলাম আমি, দেখেছো কিরকম রগগুলো, রগ তো না, যাই হোক ভেন, হ্যাঁ ভেনগুলো ফুলে ফুলে গেছে না? এটা কেন হয়েছে জানো? এই ভালভগুলো খারাপ হয়ে যাওয়ার জন্য। ভালভ খারাপ হয়ে যাওয়ার জন্য রক্ত উঠতে পারছে না নিচের দিকে, গ্র্যাভিটির জন্য নিচে। এই লোকটা যদি আবার শুয়ে পড়ে, একটু যদি চেপে দেওয়া হয় এই রোগ, আবার দেখবে নর্মাল, মানুষটার পা এরকম ফুলে থাকবে না। আবার ওকে দাঁড়াতে বলবে, দেখবে আবার এরকম ফুলে যাবে। অনেক পেশেন্ট দেখবে তোমরা, তখন বুঝে যাবে একবারে, আরে দাদা তো এটা পড়েছিল। ভেইন আর কল্ড ক্যাপাসিটেন্স ভেসেলস, এর দরকার নেই। এবার চলে আসো ক্যাপিলারি এক্সচেঞ্জে, চলে আসো ক্যাপিলারি এক্সচেঞ্জ। ক্যাপিলারি বেডস আর অনলি সাইট অফ এক্সচেঞ্জ বিটুইন ব্লাড অ্যান্ড দ্য টিস্যু। জানি তো আমরা এটা, ক্যাপিলারি থেকে তো তোমার এক্সচেঞ্জটা হচ্ছে, অক্সিজেন নিউট্রিয়েন্ট বেরিয়ে যাচ্ছে, ওয়েস্ট প্রোডাক্ট আর কার্বন ডাইঅক্সাইড ঢুকে যাচ্ছে। ক্যাপিলারি ডেন্সিটি ভ্যারিজ বিটুইন টিস্যু organ with high oxygen requirement. For example, the heart, the brain, the liver have extensive capillary beds. The alveoli of the lung are individually wrapped in dense capillary network to maximize oxygen uptake. Capillary density is much lower in the tissue. Example, adipose tissue, few have none. ক্যাপিলারি দরকার কোথায় কোথায়? ক্যাপিলারি যেহেতু আলটিমেটলি ক্যাপিলারি ব্লাডটা কোষে পৌঁছে দিচ্ছে, তাহলে আমাদের যে মেন যেগুলো আমাদের অর্গান রয়েছে সেখানে বেশি ক্যাপিলারি থাকবে, কারণ মেইন অর্গানের খাবারও বেশি দরকার, ওরা মেইন কাজটা করছে। যেমন হার্ট, ব্রেন, লিভার, ক্যাপিলারি বেশি। ফুসফুসেও অনেক ক্যাপিলারি দেখা যায়, কেন? কারণ ফুসফুসে তো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়, সেখানে না হলে হবে? দাঁড়াও একটা ছবি দিই, ফুসফুসে দেখবে কিরকম ভাবে পেঁচিয়ে থাকে ব্লাড ক্যাপিলারি গুলো। দেখো অ্যালভিওলা এর মধ্যে কিভাবে নেটওয়ার্ক ফর্ম করছে ক্যাপিলারি, দেখেছো? কেন? সেখানে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, সেখানে না হলে কোথায় হবে? আর সব থেকে কম ক্যাপিলারি ডেন্সিটি কোথায় দেখা যায়? প্রচুর কোশ্চেন হলো কিন্তু আজকে, ছোট ছোট ছোট। ক্যাপিলারি ডেন্সিটি কোথায় বেশি হয়, ক্যাপিলারি সাইজ কোথায় বেশি হয়, সাইনোসয়েড কোথায় দেখা যায়, ব্লাড ব্রেন ব্যারিয়ার কি কোথায় দেখা যায়, প্রচুর কোশ্চেন ছোট ছোট। ক্যাপিলারি ডেন্সিটি মাচ লোয়ার ইন দ্য অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু বলতে আমাদের স্কিনের নিচে যে ফ্যাট জমে না, ফ্যাটের লেয়ার, সেখানে এটাকে অ্যাডিপোজ টিস্যু বলে, সেটা কম, সেখানে কম থাকে ক্যাপিলারি। ফিউ হ্যাভ নান অ্যাট অল, ফিউ হ্যাভ নান অ্যাট অল কার্টিলেজ অ্যান্ড কর্নিয়া অফ দ্য আই। কিছু কিছু জায়গায় নাকি কোনো ক্যাপিলারি থাকেই না, ক্যাপিলারি ডেন্সিটি। কার্টিলেজ আর কর্নিয়া, হালের কর্নিয়া, কর্নিয়া অফ দ্য আই। কর্নিয়া অফ দ্য আই তো বলেই দিলাম, বলেছি না? তাহলে কর্নিয়া অক্সিজেন কোথা থেকে নেয়? ডিরেক্ট নেয়। কর্নিয়াতে কোনো ক্যাপিলারি থাকে না, কার্টিলেজও নাকি থাকে না। চলো, ভালো কথা।
তারপর এক্সচেঞ্জ অফ দ্য গ্যাস, কি করে গ্যাস এক্সচেঞ্জ হয়? ক্যাপিলারি মাধ্যমে। সেটা হয়ে গেলে আমাদের ভেসেল পড়া হয়ে যাবে, তারপর আমরা পরের দিন আমরা হার্ট পড়বো। তা চলো এক্সচেঞ্জ অফ দ্য গ্যাসটা দেখে নিয়ে বলেছি। এক্সচেঞ্জ অফ দ্য গ্যাস ইন্টারনাল রেসপিরেশন এবং এক্সটার্নাল রেসপিরেশন। তাহলে রেসপিরেশন কয় প্রকার, শ্বসন কয় প্রকার? দুই প্রকার, একটা বহিঃশ্বসন একটা অন্তঃশ্বসন। পড়েছিলাম মনে আছে? বহিঃশ্বসন কোথায় হয়, অন্তঃশ্বসন কোথায় হয়? ইন্টারনাল রেসপিরেশন আর এক্সটার্নাল রেসপিরেশন। দেখো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান কটা জায়গায় হয়? দুটো জায়গায় হয়। এক হচ্ছে ফুসফুসে, আর এক বলো 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 কোষে। কোষে কোষে। তাহলে ফুসফুসে যে অক্সিজেনের আদান প্রদানটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, সেটাকে বলে এক্সটার্নাল রেসপিরেশন। আর কোষে যেটা হচ্ছে সেটাকে বলে ইন্টারনাল রেসপিরেশন। তাহলে ইন্টারনাল রেসপিরেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ গ্যাসেস আর এক্সচেঞ্জ বিটুইন ক্যাপিলারি ব্লাড এন্ড দ্য লোকাল বডি সেল। এক্সচেঞ্জ অফ দ্য গ্যাসেস ইন দ্য লাংস টেক পিডিএফটা বোঝা যাচ্ছে না গো, কি লেখা আছে এখানে? কি লেখা আছে গো? টেক প্লেস। আচ্ছা, টেক প্লেস অ্যাক্রস দ্য ক্যাপিলারি এন্ড অ্যালভিওলার ওয়াল ইজ দ্য কল্ড এক্সটার্নাল রেসপিরেশন। এক্সটার্নাল এবং ইন্টারনাল। চলো ইন্টারনাল আর এক্সটার্নালটা বোঝার চেষ্টা করি। প্রথমে কোথায় বুঝবো? প্রথমে আমরা বাদিকেরটা বুঝবো। 5.4 এ চলে আসো, পেয়েছো খুঁজে? 5.4 এটা কোথায় হচ্ছে? ইন্টারনাল রেসপিরেশন। ইন্টারনাল রেসপিরেশন। এই ইন্টারনাল রেসপিরেশনে দেখো কি বোঝানো হয়েছে এখানে, ডিফিউজ অফ অক্সিজেন ফ্রম দ্য ব্লাড থেকে অক্সিজেনটা কোন দিকে যাচ্ছে? কোষের দিকে। আর কার্বন ডাই অক্সাইডটা কোষ থেকে ক্যাপিলারির দিকে। আর 5.5 এ দেখা হচ্ছে ডিফিউশন অফ ফ্লুইড নিউট্রিয়েন্ট। হ্যাঁ, একটা অক্সিজেন যাচ্ছে কোষে, আর নিউট্রিয়েন্ট আর ওয়েস্ট প্রোডাক্ট কি করে যাচ্ছে সেটা দেখানো হচ্ছে। দুটোই আমরা বুঝবো এবার কিভাবে যাচ্ছে, মেকানিজমটা বুঝবো যে অক্সিজেন কেন কোষে যাচ্ছে ক্যাপিলারি থেকে। হ্যাঁ, কেন একা একা যাচ্ছে না, কোনো একটা মেকানিজম আছে এখানে। তো এখানে লেখা আছে অক্সিজেন ইজ ক্যারিড ফ্রম লাং, ভালো কথা, টু দ্য টিস্যু ইন দ্য কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন। হ্যাঁ জানি আমরা অক্সিজেন লাং থেকে যে আসে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ও কোষে আসে, খুব ভালো কথা। অ্যাজ অক্সি হিমোগ্লোবিন। As arterial blood flow through the capillary bed, oxygen diffuse down it, concentration gradient from oxygen rich blood into the tissue, where level are lower because of constant tissue oxygen consumption. অক্সিজেন কেন যায় ক্যাপিলারি থেকে কোষের দিকে? কারণ ক্যাপিলারিতে অক্সিজেনের ঘনত্ব বেশি আর কোষে অক্সিজেন ঘনত্ব কম। কেন কোষে অক্সিজেন ঘনত্ব কম? কেন কম? তো হবেই, অক্সিজেন তো কোষ খেয়ে নিচ্ছে, প্রতি মুহূর্তে অক্সিজেন খাচ্ছে কোষ, তো কম হবে না? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব। তাহলে এটাকে কি বলবো? অভিস্রাবণ না ব্যাপন? ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন কোষে যায়, এই যে বুঝে গেলাম। তারপরে বলছে কার্বন ডাই অক্সাইড ইজ ওয়ান অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট অফ দ্য সেল মেটাবলিজম ডিফিউজ ডাউন ইন ইটস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কার্বন ডাই অক্সাইডেরও কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েশনের মাধ্যমে ব্যাপন করে। তাহলে কার্বন ডাই অক্সাইড বেশি কোথায় থাকে, কম কোথায় থাকে? ভেরি গুড, ভেরি গুড, সম্ভব বুঝে গেছে। এক্সচেঞ্জ অফ আদার সাবস্টেন্স, এটা তো অক্সিজেনটা বুঝলাম স্যার, এবার আদার সাবস্টেন্স গুলো কিভাবে যায়? আদার সাবস্টেন্স সেম নিয়ম। আদার সাবস্টেন্স কিভাবে যায় বলছে, অনলি হেয়ার ক্যান নিউট্রিয়েন্ট ইনক্লুডিং গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল, সল্ট ডিফিউজ ফ্রম দ্য ব্লাড থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন ইনটু দ্য টিস্যু। এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে এটা যাচ্ছে। ওয়াটার এক্সচেঞ্জ ফ্রিলি বিটুইন দ্য প্লাজমা অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বাই অসমোসিস। এটা বুঝতে গেলে তোমাদেরকে আরেকটা ছবি দেখতে হবে। তোমরা দেখো 5.6 এর ছবিটা দেখো তো, পেয়েছো? হ্যালো, এখানে দেখো ক্যাপিলারি থেকে যখন, এখন আমরা কিন্তু বোঝার চেষ্টা করছি যে প্লাজমা ফ্লুইডটা কি করে যাচ্ছে, কেন যাচ্ছে, ঠিক আছে? প্লাজমা ফ্লুইডটা কেন যাচ্ছে কোষের মধ্যে? কারণ আর্টারিতে, ক্যাপিলারিতে প্লাজমা ফ্লুইডের প্রেসার কত? 5 কিলো পিএ, মানে কি? পাস্কাল। তাহলে ক্যাপিলারিতে প্লাজমা ফ্লুইডের প্রেসার কত? 5 কিলো পাস্কাল। আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের প্রেসার কত কোষের মধ্যে? বলো দেখি, বলো, তাহলে বুঝবো যে না ঝিমাচ্ছ না। 3 কিলো পাস্কাল। তাহলে কোন দিকে যাবে ফ্লুইডটা? কোষের দিকে গেল, কোষের দিকে গেল, যাওয়ার এবার কোষের দিকে তো চলে গেল। এবার কোষে যখন গেল, গিয়ে ও নিউট্রিয়েন্ট, ভিটামিন, যে কোষকে যা যা দেওয়া ছিল, নে তুই ভিটামিন নে, তুই অ্যামাইনো অ্যাসিড নে, তুই ফ্যাট নে, তুই ভিটামিন নে, সব দেওয়া হলো। চল এবার আমি তাহলে গেলাম, আচ্ছা কি কি নোংরা আছে সব দিতে তো আমাকে, আমি গিয়ে একটু পৌঁছে দিই কিডনিকে আর ফুসফুসকে। সব নিয়ে নিলাম ওয়েস্ট প্রোডাক্ট। এবার ওয়েস্ট প্রোডাক্ট নেওয়ার পর কোষ থেকে তো আবার ক্যাপিলারিতে আসতে হবে।
তো কোষ থেকে যখন ক্যাপিলারিতে আসছে তখন প্রেসার বেশি কোথায় আর কম কোথায়? বেশি কোষে আর ক্যাপিলারিতে কম। ভেরি গুড। ক্যাপিলারিতে কিন্তু তখন কম প্রেসার, সেজন্য চলে আসছে। আর এদিকে তো অসমোটিক প্রেসার রয়েছেই। অসমোটিক প্রেসার তোমার এমনিতেই তোমার ইসেতে তো আছেই না, এদিকে তোমার প্লাজমা প্রোটিন তো রয়েছে, অসমোটিক প্রেসারের জন্য চলে আসছে। তো এইভাবে হচ্ছে তোমার প্লাজমা ফ্লুইডের আদান প্রদান হয়। আর প্লাজমা ফ্লুইড যখন যায়, ও একা যায় না, প্রোটিন ভিটামিন অ্যামিনো অ্যাসিড সবাইকে নিয়ে যায়। এই ছিল আমাদের ক্যাপিলারি ফ্লুইড ডাইনামিক্স আর এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তোমরা এই যে এই জিনিসগুলো ভালো করে পড়বে, হ্যাঁ, এই যে জিনিসগুলো দাগিয়ে নাও আমি যেটা বলছি এখন। কোথায় গেল? পুরোনো বইতে তো আছে, তোমাদের বইতে কই? মানে আমি বলতে চাইছি এটাই যে এই যে কার্বন ডাই অক্সাইডটা যে কোষ থেকে বেরিয়ে আসে না, কোষ থেকে বেরিয়ে এসে ব্লাডের মাধ্যমে কোথায় যায়? ফুসফুসে যায় তো। তো সেটা কি রূপে যায়? ও কি প্লাজমার সাথে মিশে যায়, নাকি হিমোগ্লোবিনের সাথে মিশে যায়, না কি কিভাবে যায় জানো কি? অক্সিজেনটা তো জানোই স্যার, হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিন গঠন করে ও কোষে যায়। কিন্তু কার্বন ডাই অক্সাইড যখন কোষ থেকে বেরিয়ে ফুসফুসে যায় তখন কি রূপে যায় জানো? সোডিয়াম বাইকার্বনেট, 70% কার্বন ডাই অক্সাইড। তোমাদের বইতে নেই কেন গো? আছে গো, খুঁজে তো। তুমি দিয়ে দিচ্ছি ছবিটা আমার বই থেকে তুলে। ঠিক আছে, আমি ছবি দিয়ে দিচ্ছি। পরের দিন আমরা কার্ডিওলজি পড়বো। হার্ট। হার্ট খুব মজার টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক, বাদ দিও না ক্লাস। তোমাদের হার্ট পড়ানোর পর কিছুটা ইসিজিও বলে দেবো। ইসিজি কিরকম হয়, নর্মাল ইসিজি কিরকম হয়, ইসিজি একটা বেসিক বলে দেবো, যেটা কোনো নার্সই জানে না। ইসিজি কিন্তু ডাক্তাররাই পারে একমাত্র, তোমাদেরকে বলে দেবো শর্ট করে। ঠিক আছে, চলো আজকে মতো এইটুকু।